বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। সম্পর্ক উন্নয়নে একমত বাংলাদেশ ও পাকিস্তান। ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস, উপদেষ্টা পরিষদে আরও ৪ খসড়া অনুমোদন। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারেরই দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। এ সময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বৈঠক করেছে বিএনপি। বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, সংস্কারে বেশি সময় নিলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। পরে বিএনপির পক্ষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আহ্বান জানান সংস্কারের নামে কালক্ষেপণ না করার। তারা যখন সংস্কারের দোষদেশ উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাবটা থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। বৈঠক চলাকালীন অবস্থায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সুপারিশের হানামতের মিসলিড করা হয়েছে। আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা। আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটের সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবো বলেছিলাম, সেই দিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐক্যমত্য কমিশন, আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের বিকল্পে সংস্কারকে কেন দাঁড় করানো হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন সহ বিএনপির কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে?
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। অপ্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ইউরোপের সফর শেষে রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে সব তথ্য জানান তিনি। জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে জামায়াত কাট অফ লাইন বলছে না। ৪১টি সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে, এর মধ্যে মাত্র ৬টি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। জবাবে বলা হয়েছে, দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে খুনিদের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক দলগুলোর পরস্পরকে সম্মানের পরিবেশ সৃষ্টি হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারে যত তাড়াতাড়ি সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাস্তবায়নের প্রয়োজন একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদেরই, ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের দুদেশ সম্পর্ক উন্নয়নে একমত হয়েছে। এছাড়া শীঘ্রই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ে দুদেশের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এইসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়া এবং সম্পদ ফেরত দেওয়া সহ ৭১-এর অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। মেহরাব সুমনের রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে সকালে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আলোচনায় বসেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে দুদেশ। এছাড়া 27 ও 28 এপ্রিল দুদিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পণ্যের রপ্তানি বাড়াতে, বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহযোগীকরণ এবং শুল্ক বাধা দূরীকরণ ও বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধিকরণের জন্য তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হয়েছে। ডাইরেক্ট ফ্লাইট কানেকশন, আপনারা জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে ফ্লাই জিন্না বলে একটা এয়ারলাইন্স, তারা আমাদের কাছ থেকে অনুমতি চেয়েছে এবং সেই অনুমতিটা আমরা দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মোহাম্মদ জসিমউদ্দিন। পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আমনা বালুচ। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 6 দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তোষ নয় কারিগরি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সচিবালয়ের দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট।
কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে গেল বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত ১৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে লম্বা বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, রাজ্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আমাদেরকে এভাবে ডেকে কোনো সন্তোষ তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথাও জানান তারা। আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্যাংকের উপর এক স্বচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশ থেকে টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ পাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে টেলিফোন, খুদে বার্তা সহ টেলিযোগাযোগের অন্যান্য আধুনিক পদ্ধতিতে আদালতের সময় জারির বিষয়টিও রাখা হয়েছে। একই সঙ্গে সভায় 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালদা নদীতে নিখোঁজের 7 ঘণ্টা পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের সিদ্ধশ্রম ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে 2 বন্ধু তাজউদ্দিন ও নুরুদ্দিন হালদা নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে মোটরসাইকেল সহ হালদা নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাজউদ্দিনকে উদ্ধার করে নুরুদ্দিন নিখোঁজ ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় ভুয়া দলিল করে জমি দখলের অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী গুরুপদ সরকার ও চিত্তরঞ্জন সরকার জানান, পৈতৃক সূত্রে পাওয়া 2.64 একর জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন তারা। কিন্তু একই এলাকার রমেশ চন্দ্র মল্লিক ও তার সহযোগী রাফেজা আক্তার, রাশিদুল হাসান রানা সহ একাধিক ব্যক্তি জাল দলিল বানিয়ে জমি দখলের চেষ্টা ও হয়রানি করে আসছে। এদিকে অভিযুক্তদের দলিল সদর সাব রেজিস্ট্রি নামিসার সার্টিফাই কপি লেখা নয় বলে জানিয়েছে নুল নাবিশ লেখক তামান্না। ওই জমিগুলো মনে করেন অনেক আগে থেকে খাইতেছে। ওই জমিগুলো হইলো চিত্তরঞ্জন সরকার। চিত্তরঞ্জন সরকার আর গুরুপদ সরকারের জমি আমি অনেক বছর চাষাবাদ করি। অনেক লোক আসছে জমি দখল করতে, তাকে কোনো নাম ঠিকানা কোনো পরিচয় পাওয়া যায় না। তারা আমাদের হুমকি দিতেছে, ডর ভয় দেখাইতেছে, সাইনবোর্ড দিতেছে।
এবং সংখ্যালঘু হিসাবে আমাদের ডর ভয় দেখিয়ে এই জমি দখলের চেষ্টা করতেছে। এই দলিলটা ৭৮৩৯ নাম্বার। এই সার্টিফাইড কপিটা আমার লেখা না, আমার লেখা এই যে আমার সামনে উপস্থাপন করলাম। বগুড়ার শিবগঞ্জে নয়ওয়ানা মাছপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের বসত বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নারীসহ ৪ জন আহত হয়। ভুক্তভোগী সানোয়ার হোসেন জানান, পূর্বের মারপিটের ঘটনার জেরে অপূর্ব আলী, আলামিন, ফিরোজ আহমেদ সহ ২০ থেকে ২৫ জন তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও স্বর্ণালংকার সহ নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাকে সহ পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করা হয়। পরে 999-এ ফোন দিলে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রানা আসামি আমার স্বামীর মাথাত কোদালের ঘাড়ি দিয়ে মারছিল। মাঝের বাড়ি ঘর সব দেখেছেন, সব কিছু আমি মামলা করি। মামলা করার পরে ওই ওর মানে হাজত হয়। পিটাইছে হচ্ছে এই আয়ুব আলী একটা, আয়ুব একটা, আমিন একটা, ফিরোজ একটা, ওর সিরাজুল একটা, তারপর হচ্ছে যে আপনার ফরিদুল একটা। দেখনু কিলে কিলে লাগলো বাবা, শটা শট খালি মানে সব দুটো কাছে। নোয়াখালীর সেনবাগে লাইফ স্কয়ার হাসপাতালের মালিক গোলাম রব্বানী জুয়েল কর্তৃক প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলা নিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ভুক্তভোগী পল্লী চিকিৎসক মোহাম্মদ ওসমান গনি ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম আলী বাবর, মোহাম্মদ বিপ্লব, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আতর রহমান সহ অনেকে। ভুক্তভোগী বলেন, জুয়েলের সাথে ব্যবসা করার সুবাদে তার কাছ থেকে প্রায় ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। টাকা ফেরত চাইলে উল্টো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রাথমিক ওষুধ বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সাভারের আশুলিয়ায় ঘোড়াপীর মাজার আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার এই আয়োজন করেন ঢাকা জেলা উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিব। এ সময় তিনি শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী তাদের পাশে থাকতে হবে। বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং পরীক্ষার সামগ্রী বিতরণ করেছে। তারেক জি আমাদের বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছে। অসুস্থ হয়ে গেলে আমাদের জন্য স্যালাইনের ব্যবস্থা আছে। মনে করেন যে আমরা এখানে এরকম অবস্থা আর কখনো পাই না। কেউ পানি পাচ্ছে, কেউ সেবার জন্য ঔষধ পাচ্ছে, কাগজ কলম পাচ্ছে, খুবই ভালো লাগে। বরিশালের আগুইলছড়া উপজেলার আসকর কালীবাড়ি বাজারে নতুন প্রযুক্তি ও স্বল্প সময়ে অধিক মৎস্য উৎপাদনের পরামর্শ ও সেমিনার করা হয়েছে। নিউ হোপ ফিড মিল বাংলাদেশের সহযোগিতায় ও মোহাম্মদ ফারুক আকন এবং আজগর মোল্লার উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল ও খুলনা বিভাগীয় জোনাল অফিসার মোহাম্মদ আনিসুর রহমান, যশোর এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ মনিরুজ্জামান সহ অনেকে। ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নগর সমন্বয় কমিটি ত্রৈমাসিক সভা হয়েছে। পৌরসভার সভাকক্ষে টিএলসিসির ত্রৈমাসিক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন। সভায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পৌরসভার নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করে বক্তারা। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইমরান সহ অনেকে।
কুড়িগ্রামের ফুলবাড়িতে কুড়িলাল পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ি জোনাল অফিসের ভিলেজ ইলেকট্রিশিয়ানদের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সভাপতি নূর ইসলাম নুরু। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ মাসুদ, সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা পিবিএস এর সভাপতি আব্দুল সবুর সম্রাট, রংপুর ২ এর সভাপতি আলমগীর হোসেন, পরে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও মুমিনুল ইসলাম মুমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নোয়াখালীর সেনবাগে ব্যবসায়ীকে অপসারণ করে হত্যা চেষ্টার ঘটনার প্রতিপক্ষের দ্বারা ভিন্ন দিকে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লাইফ স্কয়ার হাসপাতালের মালিক মোহাম্মদ গোলাম রাব্বানী জুয়েল। এ সময় তিনি জানান, সেনবাগের পল্লী চিকিৎসক ওসমান গনির সঙ্গে ব্যবসায়িক লেনদেন থেকে বিরোধের সৃষ্টি হয় তার। এরপর তাকে একদল লোক হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার ছেলেকেও মারধর করা হয়। অপহরণের পর ৩ দিন নির্যাতন করা হয় তাকে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মী সভা হয়েছে। উত্তরা শহীদ মীর মুগ্ধ মঞ্চে এর আয়োজন করা হয়। উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামসুল আলম খান শোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা মাহবুব হাসান সরকার সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। সম্পর্ক উন্নয়নে একমত বাংলাদেশ ও পাকিস্তান। ৭১ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং টাকা পাচার বন্ধ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস, উপদেষ্টা পরিষদে আরও ৪ খসড়া অনুমোদন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।